দর্শক আসসালামু আলাইকুম এবং সেই সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে নতুন আহ্বানে আজ শুরু হলো বাংলা নববর্ষ 1433। মহাকালের পরিক্রমায় আবারও একটি নতুন বছর। বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি মিলেমিশে এই দিনটি আজ পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। রমনার বটমূলে ছায়ানটের প্রভাতে আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়েছে। নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের করা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, যেখানে অংশ নেয় সর্বস্তরের মানুষ। বৈশাখী প্রাণের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। তবে নতুন বছরের প্রথম দিনে টাঙ্গাইলে বৈশাখী আনন্দে নতুন মাত্রা পায়। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক চাষিদের হাতে তুলে দেন কৃষক কার্ড। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হয়ে যাত্রা শুরু করে নতুন এই গণতান্ত্রিক সরকার। দায়িত্ব নিয়েই দেশের সব শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন কর্মসূচির অংশ হলো আজকের এই কৃষক কার্ড প্রদান। তবে বাংলা নববর্ষকে ঘিরে দীর্ঘ বছর ধরে যেই শোভাযাত্রার আয়োজন, অর্থাৎ মঙ্গল শোভাযাত্রার আয়োজন, সেই শোভাযাত্রার নাম পরিবর্তন হয়েছে কয়েকবার। অন্তর্বর্তী সরকারের সময় নাম করা হয় আনন্দ শোভাযাত্রা, আর এবার নাম করা হয় বৈশাখী শোভাযাত্রা। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আয়োজনটি আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য করতেই নামের এই পরিবর্তন। দর্শক, তা আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বাংলা নববর্ষ ও শোভাযাত্রা। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। রেজাউদ্দিন স্টালিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে গুরুত্বপূর্ণ একটি দিনে আমাদের সময় দেওয়ার জন্য। আছেন আমার রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। রুহিন হোসেন প্রিন্স, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে নববর্ষের শুভেচ্ছা দুজনকেই। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। একটু যেতে চাই প্রথমেই, যেহেতু আমরা আজকের বাংলা নববর্ষ শোভাযাত্রার নাম যদি বলে অন্তর্বর্তীকালীন সরকার এবং এবারের সরকার অর্থাৎ গণতান্ত্রিক সরকার, দুবার নাম পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে এখন একটু জানতে চাই রুহিন হোসেন প্রিন্সের কাছে। রুহিন হোসেন প্রিন্স, শোভাযাত্রার নাম পরিবর্তনের মধ্য দিয়ে ইতিহাস ঐতিহ্য কোনোভাবে ঘাটতি হয় কিনা? আমি ধন্যবাদ জানাই আপনাকে, রেজাউদ্দিন স্টালিন ভাইকে ধন্যবাদ জানাই। যারা শুনছেন তাদেরকেই পয়লা বৈশাখে বাংলা নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা জানাই। দেখুন, আজকের এই দিনটা আমরা শুধুমাত্র নববর্ষের উৎসব এই শব্দটা বলে বা একটু যদি টার্মিওলজিতে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক এবং শোষণ বা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব, এই শব্দগুলো হয়তো আমরা শব্দচয়নে বলি, কিন্তু আমার বিবেচনায় যে আমাদের এই দেশবাসীর জীবনে এবং পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা যে বাঙালি আদিবাসী যেখানে আছে, তাদের কাছে কিন্তু এটা একটা প্রাণের উৎসব এবং এটা ঐক্যের টান এটা তৈরি করে, যেটা আমাদের প্রতি মুহূর্তে চলার জন্য জরুরি। শুধু আমি না, আমরা সবাই মিলে সম্মিলিতভাবে চলার জন্যে এ ধরনের উৎসব খুবই জরুরি। সেই বিবেচনায় আমি নতুন করেও শুভেচ্ছা জানাই এবং নতুন বছর আমাদের সবার জীবন মঙ্গলময় হোক, এটাই আমার প্রত্যাশা। এবার আসি, আপনি যে কথাটা নিয়ে বললেন, আমি আজকের এই দিনে কথাটাকে খুব সাবলীলভাবে বলতে চাই যে দেখেন, এই যে নববর্ষের উৎসবকে নানা মাত্রায় নিয়ে যাওয়া, এটা কি শুধুমাত্র ঢাকা শহরে, রমনা বটমূলে, চারুকলায়? আমার বিবেচনায় এটা যথাযথ না। এটা কিন্তু এক টেকনাফ থেকে তেঁতুলিয়া, এবং এইটা আমরা হয়তো অনেকে নতুন প্রজন্ম ভাবতেও পারবেন না। সেই সুন্দরবনের গহীন অরণ্য থেকে শুরু করে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু যার যার মতো করে এটা পালিত। বিদেশেও হচ্ছে। বিদেশে তো বটেই, আমি দেশের কথা বললাম। যার যার মতো করেই তার উৎসবের মাত্রাটা এটা দেয়। এখন আমাদের এইখানে নানা বিবেচনায় চারুকলা একটা সময় তারা তাদের মতো করেই মঙ্গল শোভাযাত্রায় এই কাজটি করেছে। আমার ব্যক্তিগত বিবেচনায় কি নামে করলাম সেটা বড় কথা না। আমি উৎসবের আমেজ এবং ওই যে আপনিও শুরু করেছেন কি পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে সামনে অগ্রসর হওয়ার কাজটা করছি কিনা, এইটাই। তবে আমি এটা পরিষ্কার করে বলি, আমার ব্যক্তিগত বিবেচনায় এই ধরনের ঘটনায় সরকারের আগ্রহী হওয়া সহযোগিতার জন্য হতে পারে, কিন্তু হস্তক্ষেপ করা কখনোই কোনো সরকার, আমি এখন বলছি না, এইটার মধ্যে না ঢোকাই ভালো। এটা যার যার মতো করে উৎসবের আবরণ তৈরি করুক। আপনি দেখবেন এই ঢাকা শহরে যতটুকু আমরা খবর জানি,
আজকেও কিন্তু নানা জায়গায় নানা মাত্রিকতায় পালিত হচ্ছে। আপনি কি ওইখানে সব জায়গায় কি আপনার মতো নাম বেঁধে দিচ্ছেন? মোটেই না, কেউ যার যার মতো করে করছে। সুতরাং আমি ওই টার্মিওলজির শব্দের মধ্যে না থেকে সরকার এখানে নানা বিবেচনা, হয়তো কে কী ভাববে না ভাববে একটা কিছু করে, এই জায়গা থেকে আমরা যদি চলে আসতে পারি এবং যার যার মতো করেই এই ধরনের বাংলা নববর্ষের উৎসব যে কারণে ঘটেছিল নিশ্চয়ই পরে আমরা শুনবো, সেইটার মধ্য থেকেই আমরা যাতে বিশেষ করে আমি নতুন প্রজন্মের কথা এটা বলবো। কারণ দেখেন একটা সমাজ সভ্যতা, আপনি কিন্তু বলেছেন হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, সেই শেকড়টা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদের অগ্রগতি কখনোই আমরা ঘটাতে পারবো না, সাময়িকভাবে কতগুলো ফানুস তৈরি করতে পারবো। সুতরাং আমাদের ফিরে আসা দরকার ওই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতির কাছে, যাতে করে আমার শেকড়ের সন্ধান পাই। তাহলেই আমাদের এই নববর্ষ পালন এবং নববর্ষের যোগ্যতানের কথা আমি বললাম, সেটাই বোধহয় সার্থকতার দিকে নিয়ে যাবে। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। একটু রেজাউদ্দিন স্টালিন আপনার কাছে একটু জানতে চাই, রহিম হোসেন প্রিন্স যেভাবে বলছিলেন যে নববর্ষ, বাংলা নববর্ষ মানে একটি প্রাণের উৎসব, দেশ জুড়ে তার বিরাজমান, সেই ক্ষেত্রে নামটা কি উনি বলতে চেয়েছেন যে নামটা ফ্যাক্টর না, সবাইকে যে পুরনো জীর্ণতাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে আমরা কতটুকু যেতে পারছি সেটাই আমাদের দেখার বিষয়। আমার প্রশ্ন হলো, অন্তর্বর্তী সরকারের সময় নামটা পরিবর্তন হয় আনন্দ শোভাযাত্রা, এবারে বৈশাখী শোভাযাত্রা, এই নামের কারণে কি প্রাণের উৎসবের কোনো ঘাটতি হয় কিনা, বা নাম পরিবর্তনে বা কি বা আসা যায়? শুনেন, কর্মই বুঝিয়ে দেবে যে জিনিসটাকে। একটা নাম খুব একটা গুরুত্বপূর্ণ না, কাজটাই গুরুত্বপূর্ণ। এরকম আজকে যখন এই বৈশাখী শোভাযাত্রা শুরু হয়েছে, আমি ছিলাম, আমি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 10টি জনগোষ্ঠীর মানুষ, শিল্পীরা এসেছিল। আমরা কৃষকদের জোগাড় করেছি, শ্রমিকদের জোগাড় করেছি যারা এখানে অংশ নিয়েছে, এবং খুব স্বতঃস্ফূর্তভাবে তারা এসছে। একটা ঢাক ঢোল পিটিয়ে অন্য অন্য চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসে যোগ দিয়েছে। কেউ একবারও জিজ্ঞেস করেন এর নামটা কি। তারা কিন্তু আনন্দে এখানে যোগ দিয়েছে। এইটি একবার 1987 সালে মনে হয় আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল, তারপরে মঙ্গল শোভাযাত্রা। তো এইটা নিয়ে দেখেন নানা রকম বাকবিতণ্ডা, কেউ আনন্দ চায়, কেউ মঙ্গল চায়। তা আনন্দের সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক আছে, কিন্তু যে কোনো সময় আপনি আনন্দ শোভাযাত্রা করতে পারেন, যে কোনো সময় আপনি মঙ্গল শোভাযাত্রা করতে পারেন, কিন্তু বৈশাখের দিন আপনাকে তো বৈশাখী শোভাযাত্রা করতে হবে। কিন্তু আমি মনে করি এই নামটা খুব বিফিটিং, খুবই চমৎকার। এবং বৈশাখী শোভাযাত্রা বললে আমরা বুঝবো যে বৈশাখের সময় শোভাযাত্রা হবে। পৃথিবীতে বহু কিছুর নাম পরিবর্তন হয়ে গেছে, প্রয়োজনীয় হয়। নামটা কিন্তু এমনি পরিবর্তন হয়, নামটা মানে নানা কারণে পরিবর্তন হয়। মানে ওই আমরা দেখি যে এখন আমাদের যশোর বানান যা ছিল এখন কিন্তু তা নেই। আমার বাড়ি যশোর, বানান পরিবর্তন, কলকাতার বানান পরিবর্তন হয়ে গেছে, মায়ানমারের নাম চেঞ্জ হয়ে, পৃথিবীর অনেক দেশের নাম পরিবর্তন হতে পারে, কিন্তু অনেক কাজের নাম পরিবর্তন হতে পারে, কিন্তু কাজটা সঠিকভাবে হচ্ছে কিনা সেটি হলো সবচেয়ে বড় কথা। আমি মনে করি যে একটা ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজের একটা চিত্র এই বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে এসছে। একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের সকলের, মানে দলমত নির্বিশেষে, সেই স্বপ্নের একটা ফোকাস এই আমি মনে করি এই বৈশাখী শোভাযাত্রার মধ্যে আছে। এবং খুব নির্বিঘ্নে এবার কোনো রকম মানে আপনার নিরাপত্তাহীনতা ছিল না, খুবই নিরাপদে মানুষ এসছে, বৈশাখী মেলায় মানুষ যোগ দিচ্ছে। আপনি জানেন যে শিল্পকলা একাডেমিতে আমরা 5 দিনব্যাপী অনুষ্ঠান করছি, এবং সেখানেও আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই অনুষ্ঠানে যোগ দিচ্ছে। এখানে মেলা হচ্ছে, এখানে শিশুরা আসছে। আমরা একটা অর্কেস্ট্রা তৈরি করেছি, আবার তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড় তোরা সব জয়ধ্বনি কর। এটা একটা আমাদের মানে প্রান্তিক পর্যায়ের মানুষের যে ইনস্ট্রুমেন্ট, বাজনা, যারা যেসব বাজায়, মানে আপনার দোতারা, একতারা, আর ওই যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে সে বিশাল সে বাঁশি, তারপরে শিঙা, এইগুলো দিয়ে একটা অর্কেস্ট্রা তৈরি করা হচ্ছে। এত অসাধারণ 6 মিনিটের, মানে আপনার বাজনা শুরু হওয়ার সাথে সাথে বুঝতে পারবেন এই গানটা কোনটা। মানে মানুষের গাওয়ার চেয়ে মানে যন্ত্রেই গানটা করছে। তো এইরকম কাজ আমরা করছি, এবং আমাদের সমস্ত রকমের যে ধরেন জারি, সারি, পালা গান, যাত্রাপালা, সিনেমা, নাটক সব হচ্ছে। আমরা চেষ্টা করছি একটা ঐকতান তৈরি করতে, যেটা প্রিন্স ভাই বললেন, তো ঐকতান তৈরি করতে। আমি চাই যে আমাদের পয়লা বৈশাখ একটা ব্র্যান্ডিং করতে হবে।
অর্থনীতির সঙ্গে যুক্ত করে দিতে হবে পয়লা বৈশাখকে, তাহলে দেখবেন এটা টিকবে। পৃথিবীর যে কোনো সংস্কৃতির সঙ্গে যে কোনো কাজের সঙ্গে যদি অর্থনীতির সংশ্লেষ তৈরি হয় তাহলে কিন্তু সেই জিনিসটা টিকে যায়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ দেখতে আসবে আমাদের বৈশাখী শোভাযাত্রা, আমরা কীভাবে বৈশাখ উদযাপন করি মানুষ দেখতে আসবে, তখনই কিন্তু আপনার একটা তৈরি হবে এই যে আপনার পর্যটন। এই পর্যটনের ভিতর দিয়ে আমরা অনেক আর্থিক মানে অর্জন করতে পারবো, যেটা পৃথিবীর সব দেশে দেখেন। এই ইরানে যে মেলা হয় নওরোজ, তারপরে আপনার থাইল্যান্ডে হয় যে মেলা, ভারতে যে মেলা হয়, মানে আমেরিকাতে যে সমস্ত অনুষ্ঠান হয় বড়দিনের, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ যায়, গেলে কিন্তু আপনি ডলার উপার্জন করতে পারবেন। আমার তো চাই আমি যে এটা একটা পর্যটন হোক, এটা মানে আপনার সি বিচে হোক, আমাদের কক্সবাজারে হোক, এটা ঢাকায় হোক, সব জায়গায় সারা দেশে মানে মানুষ আসুক, বিভিন্ন দেশ থেকে এসে দেখুক যে আমাদের সংস্কৃতিটা কি, আমাদের সংস্কৃতির রূপটা কি। একটা সারা পৃথিবীতে যখন এখন বর্ণবাদ, সারা পৃথিবীতে যখন সাম্প্রদায়িক একটা যুদ্ধই বলতে পারি যে সারা পৃথিবীতে হচ্ছে, তখন আমরা যখন একটা অসাম্প্রদায়িক চিন্তা নিয়ে এগোচ্ছি, একটা মানে দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ গোত্রের বাইরে দাঁড়িয়ে শুধু মানুষের জয়গান করছি, মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এই কথা যখন আমরা বলছি, তখন কিন্তু নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষ আমাদের দিকে তাকাবে। আমরা সেই নামটা মুখ্য নয়। ধন্যবাদ। যদি রহিন হোসেন প্রিন্স, ইলিশের যে দাম, আমরা বাজার ঘুরে আমরা খবর করেছি বা প্রতিবেদন তৈরি করেছি, এই যে পান্তা ইলিশ, এই সংস্কৃতিটা বাংলা বা নববর্ষে বৈশাখীতে কীভাবে যুক্ত হলো? মানে পান্তা ইলিশ কি বৈশাখের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল? সে যদি বলে হাজার বছরের যে ইতিহাস ঐতিহ্য, এই পান্তা ইলিশ ছিল নাকি অন্য কিছু ছিল? আমার মনে হয় এটা হয়তো স্টালিন ভাই আরও গবেষণার জায়গা থেকে বলতে পারবেন। আমি খুব সাধারণভাবে যেটা বুঝি যে দেখেন, আমাদের এইখানে এই উৎসবটাও তো একেবারে নবান্নের সাথে জড়িত। তা সেই জায়গা থেকে এই যে পান্তাটা তো একেবারেই আদি জায়গা থেকে আসে। গরমের সময়টা মেলে বলেই, ধরুন যদি এই পর্বটা শীত পর্ব হতো তাহলে কিন্তু পান্তাটা আসতো না, অন্য মাত্রায় আসতো। আমি এই প্রসঙ্গ করবো একটু নস্টালজিয়া, তাহলে তো খিচুড়ি আসতো। হ্যাঁ, খিচুড়ি আসতো বা কড়কড়ে ভাত আসতো। আমি একটু নস্টালজিয়া, আশা করি আপনি অনুমতি দেবেন এটা বলি। দেখুন, আমারও আদি ঘটনাচক্রে আমার দাদার ভিটাটা হচ্ছে নড়াইলের মির্জাপুর। আমার তো যশোরে। হ্যাঁ, যশোর, এক সময়ের যশোর, পরে আমি খুলনার সব। তো এখন আমরা তো ছোটবেলায় ওই যখন বাড়িতে গেছি শীতের সময় বা খুলনাতে, এটা আপনার এই সময় কড়কড়ে ভাতটাই খাওয়া হতো। ওটা খাওয়া হতো, কড়কড়ে ভাত বলতো যেটাকে, বুঝছেন? সেটাকে আপনি বড়ই দিয়ে খাওয়া বলেন, কাঁচামরিচ দিয়ে খাওয়া বলেন, আর ধনের পাতা দিয়ে খাওয়া বলেন। না, তারপরে যে মাছগুলো যখন থাকতো, মাছগুলো সর পড়ে যেত না? হ্যাঁ, সর পড়ে যেত। কড়কড়ে ভাত দিয়ে খেতে কড়কড়ে ভাত দিয়ে একেবারে সরবাটা তরকারি হতো। তার মানে পান্তাটা অ্যাকচুয়ালি যে গরমের সময়টা আমরা সাধারণভাবে এখনো পর্যন্ত, যেমন আপনি এই সময় কেন আমি জানি না স্টালিন ভাইয়ের কি, আমার তো অন্যতম প্রিয় খাবার গরমের সময় মনে হয় পান্তা ভাত নরমালি, সেই রকম জায়গা। আর একটা সময় ছিল যে হয়তো বছরে অন্য সময় পারি না, একটু ভালো কিছু পাওয়া যায় কিনা। ইলিশ তো একটা ঐতিহ্যবাহী জায়গায়, এবং এক সময় কিন্তু লিমিটেড মানুষের কাছে, সবসময় সব মানুষের কাছে ছিল না, সেইটা ছিল। এবং এটা শহরে জীবনযাপনকারীরাই আমরা এটাকে একটা মডেলভুক্ত করে নিয়েছি এই সময়ের জন্য, একেবারেই ওই মরিচ ভর্তা থেকে শুরু করে ইলিশ মাছ। কিন্তু আমার মনে হয় যে এইটাও কিন্তু আজকালকার দেখবেন কিছু উঁচু জায়গার এই জায়গাটা রয়ে গেছে, কিন্তু আপনি আর্থিকভাবে অসচ্ছল জায়গায় সেখানে কিন্তু ওই কি বলে পান্তা ভাত, মরিচ গুঁড়া বলেন, আলু ভর্তা বলেন, ওইটাই প্রধান জায়গায় আছে। তা আমার বিবেচনায় যেটা, সেটা হচ্ছে কি উৎসব যে যে মাত্রায় করতে পারে। এই ক্ষেত্রে আমি এটাকেও কোনো কি বলবো যে গোষ্ঠীবদ্ধ করার ব্যাপার না। এক একজন যদি মনে করে যে আমরা এখানে এইটার সাথে মিলিয়ে করবো, আর এক জায়গায় যদি মিলিয়ে এসে করতে চাই, সেই জায়গাটা এইখানে যাওয়া দরকার বলে মনে করি। সেক্ষেত্রে আমরা যেহেতু বলছি সর্বজনীন উৎসব, গ্রাম বাংলা থেকে শুরু করে পুরো দেশ জুড়ে, আপনি বলছেন যে উঁচু পর্যায়ের কিছু লোক সেই ইলিশটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। সেই ইলিশ না পাওয়ার কারণে গ্রাম বাংলার উৎসবে কোনো কারণে ভাটা পড়বে? আমি যে বললাম যে কোনো ইলিশটাকে না পাওয়ার কারণে অপ্রাপ্তি থাকছে কিনা? না, আমার বিবেচনায় এটি একেবারেই নাই। এটা আমরা এখানে বসে ভাবি, কারণ আমরাও মাঝে মধ্যে তো বাইরে যাই, দেখিও ওইখানে এইটা না, যার যে সামর্থ্য সে অনুযায়ী তারা এইটা আয়োজন করে, এবং ওইটাই কিন্তু তৃপ্তির ঢেকুর তুলে তারা চলে যায়। এটা ওনারা গবেষক, এটা দেখতে পারেন। আমার কথাটা তো আমি জেনারেল ফর্মে বললাম এই জায়গাটায়। তবে আমি এখানে একটা খালি কথা বলি, উনি একটা দৃষ্টি আকর্ষণ করেছেন গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট, আমি যার জন্য একটু রিপিট করছি।
একটা হচ্ছে দেখেন, আজকেও আমি সকালে যখন রমনা বটমূল্যে যাওয়া আসার পথে দেখলাম, তা অন্য সময়ের তুলনায় আমি বলবো এইখানে যে ঢোল ডগর এই সমস্ত যেভাবে মেলাটা দেখলাম, এবং হ্যাঁ শিল্পকলা গতকাল আমি আমার বাসার কাছে যেতে পারিনি, আমার সন্তানেরা গিয়েছিল, তারাও বলল যে এরকম একটা ভালো উৎসব হচ্ছে, যেটা ওনার কাছ থেকে কিছুটা এখন শুনলাম। তো এই যে যে উৎসবের আমেজ, আমার খুব স্মৃতি মনে পড়ছিল খুব ছোটোবেলায়। আমি খুলনা শহর বলি, আমার ওই নড়াইলের মির্জাপুর গ্রাম বলি, সেখানে যে এইখানে কিন্তু দেখবেন এই ধরনের বাঁশি থেকে শুরু করে সবই একটা ছিল। তার মানে উনি যে হয়তো আর্থিক কথা বলতে চাইছে একটা আন্তর্জাতিক ধারার, কিন্তু স্থানীয় অর্থ জায়গাটাও কিন্তু রোলিংয়ের জায়গাটা এটা করতো। এইটা একটা বড় জায়গা ছিল, এবং আমাদের উৎসবের আমেজটাই একটা বড় বিষয় ছিল। এবং এইটার মধ্যে কতগুলো জিনিস আছে, একটা জাস্ট ছোট্ট উদাহরণটা খুব সিলি কেউ মনে করতে পারেন। দেখুন, আমাদের এই পরিবারের এইখানে হয়তো কথাটা আমি বললাম, আমি জানি না দর্শকরা কীভাবে নেবেন, একজন খুব সিনিয়র, আমি নাম বলছি না, নাম বললে চিনতেন, তিনি আজকে ওইখান থেকে একটা পাখা কিনে নিয়ে আসছে, কিনেই সব পরিবারে উপহার দিয়েছে। তো এখন আমরা জিনিসটাকে এইভাবে নিচ্ছি যে এই যে একটা শীতল বাতাসের আবহাওয়া তিনি সবার জন্য তৈরি করে দেওয়ার কাজটা করছেন, এর থেকে বড় প্রাপ্তি কি আছে? দেখেন, ঘটনা ছোট, কিন্তু তার মাঝে যেটা কোথায় চলে গেল, এইটা একটা দিক। আর শেষ কথা বলি, উনি এটাকে আরেকটু স্টালিন ভাই বলেছেন যে মনে রাখা দরকার, আজকে শুধু আমাদের দেশ না, সারা বিশ্বেই একটা সাম্প্রদায়িক যার যার জায়গায় তারা যে ফানুস তৈরি করেছে, আমি ফানুসই বলবো, কিন্তু সেই ফানুসের অনেক আমাদেরকে মূল্য দিয়েই আমাদের এটা দেখতে হচ্ছে। তা সেই জায়গায় আমাদের বাঙালি আদিবাসীর যে ঐতিহ্যের জায়গা, অসাম্প্রদায়িকতা, আমরা যদি উৎসবটাকে আরও বেশি সার্বজনীনতা করতে পারি, এবং শুধু ইলিশের মধ্যে বই রকমের জায়গার মধ্যে সীমাবদ্ধ না করে আমরা যার যার অবস্থানের জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে বোধহয় সেই অসাম্প্রদায়িকতা বিকাশের অন্যতম কাজ করবে। সেইটাও আমার অন্যতম প্রত্যাশা থাকবে। জি, ধন্যবাদ অসংখ্য জনাব রেজাউদ্দিন স্টালিন। এবারে আমরা যে দেখলাম শোভাযাত্রার 5টি প্রধান মোটিফ: মোরগ, হাতি, পায়রা, দোতরা ও ঘোড়া। এছাড়া ছিল মাছ, বাঘ, হরিণ, শাবক, ছাগল ও ছাগশিশু, কাকাতুয়া ও ময়ূরের প্রতিকৃতি। এবারের বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন শোভাযাত্রায় বিভিন্ন মোটিফ নিয়ে সমালোচনা পর্যালোচনা করতে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন স্থানগুলোতে, বিভিন্ন যদি বলি ক্যাটাগরি ভিত্তিক। এবারের মোটিফগুলোতে তেমন কোনো সমালোচনা করবার মতো কিছু আছে কিনা? যেহেতু গতবারও আমরা দেখেছি শেখ হাসিনাকে প্রতিকৃতি বানানোর চেষ্টা করা হয়েছিল। এবারের মোটিফ নিয়ে আপনার বক্তব্য? এবারের মোটিভগুলো খুবই আমি মনে করি যে পরিবেশ বান্ধব এবং আমাদের শোভাযাত্রা বান্ধব ছিল। কেউ এ ব্যাপারে কোনো কথা বলেনি। এবং বলা কেউ বলতে পারেন, মানুষের তো মত প্রকাশের স্বাধীনতা আছেই। আপনার এক জিনিস পছন্দ হবে, আমার হবে না। আমরা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করছি। এখন প্রিন্স ভাইয়ের কোনটা খাবার ভালো লাগবে, কোনটা আমার লাগবে, সেটা তো আমি চাপিয়ে দিতে পারি না। তো এটা তো কারাগার না যে এই তো রুটি খাইতেই হবে। আমরা তো চাই যে আমাদের দেশের সব মানুষের মত প্রকাশ, কিন্তু মত প্রকাশের স্বাধীনতার যে অপব্যবহার সেটা যেন না হয়, সেটা আমরা বিশ্বাস করি। আর এই যে পান্তা ইলিশ নিয়ে আমরা খুব একটা নাচানাচি করি। ঢাকা শহরে, রাজধানীতে একটা ইলিশ মাছের দাম 2000 টাকার নিচে কোনো ইলিশ মাছ পাওয়া যায়? ভালো ইলিশ একটা পাওয়া যায় না। এগুলি মানুষ কোথাতে খাবে? আগেও গ্রামে তাই ছিল। গ্রামের মানুষের অবস্থা যে খুব সচ্ছল সবসময় তা ছিল না, এখন একটু সচ্ছল হয়েছে। এখন আমাদের গ্রামে তখন আমরা দেখেছি, আমরা যেটা খেতাম আর কি, আমরা ইলিশ মাছ কোনোদিন খাইনি, আমরা খেতাম ভর্তা, অনেক রকম বেশিরভাগই ভর্তাই ছিল। আর আর আম ডাল। হ্যাঁ, আমডাল, ঠিক, খুব ভালো আম ডাল এবং পান্তা ভাত। আবার দুপুরবেলা আমাদের অনেক রকম সবজি থাকতো, হয়তো মাছ থাকতো, একটা দেশি মুরগি উঠোন থেকে ধরে এনে রান্না করা হতো মুরগি, এগুলো ছিল। ইলিশ মাছ কালে ভদ্রে, হাট যদি হাটবার থাকতো তাহলে যাদের টাকা পয়সা আছে তাহলে ইলিশ মাছ কিনতো। আর একটা ইলিশ কিনলে ওই গ্রামের বাজার দেশ নিয়ে যেত এরম করে, ভাই কত নিল, ভাই কত নিল, ভাই কত, তার ওই মানে কত নিল বলতে বলতে তার দিন শেষ। এক লোক একবার রাগ করে ইলিশ ফেলেই দিল যে আমি আর বুঝলেন। ইলিশ মাছ খুব গুরুত্বপূর্ণ ছিল বাঙালি জাতির জীবনে, এখনো আছে। তো সেই ইলিশ কিভাবে সহজলভ্য করা যায়, কিভাবে দাম কমিয়ে আনা যায়, সেদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সরকারের, রাষ্ট্রের দায়িত্ব যে প্রধান একটা মাছ, আমাদের খুব সুস্বাদু মাছ, এটাকে কিভাবে করা যায়, এটা যেন। সেক্ষেত্রে আপনি এটা মনে করেন বিশেষ শ্রেণীর মানুষ ইলিশকে চাপিয়ে দিয়েছে কিনা? না, চাপিয়ে যায়নি, তারা খেতে শুরু করেছে। এখন সেটা ধরেন যে অভিজাত শ্রেণীর মানুষ যখন কোনো কিছু করে, আপনিই বলবেন যে সব মিডিয়া সেদিকে বেশি ফোকাস দেয়, গরিব মানুষের দিকে আর কয়টা ফোকাস আসে। সেই জন্যে
এটা কিন্তু ওই মানে খাবারের যে অভ্যাস মানে পয়লা বৈশাখে, সেটা নানা রকম মানুষের, নানা গোত্রের, নানা ধর্মের, নানা বর্ণের মানুষের খাবার আলাদা। যেরকম আমাদের নৃগোষ্ঠীর মানুষের খাবার, তো সেখানে তো ইলিশ মাছ নাই, সেখানে তারা শুটকি এইসব এগুলো, তারপরে ওই যে কচি বাঁশ তাদের আছে, এগুলো দিয়ে তারা খায়। এবং আমরা জানি যে সেগুলো তারা করে। আর আমাদের ওই যে যশোর, খুলনা, এই সমতলের মানুষ, সিলেটের মানুষের কিন্তু আবার খাবার একটা অন্যরকম। ডিফারেন্ট। মানে আমাদের তো একটা অনেক অনেক রকম মানুষ, অনেক মানে দেখবেন যে আমাদের ভাষারও তো নানা রকম ভেরিয়েশন আছে, বৈচিত্র্য আছে। একটা বৈচিত্র্যমণ্ডিত দেশ হচ্ছে বাংলাদেশ, ছোট্ট কিন্তু এত বৈচিত্র্য, মানুষের এত নানা মত, এবং তার ভেতর দিয়ে একটা ঐকতান তৈরি করার যে আপ্রাণ চেষ্টা আমরা করছি, লেখকরা, কবিরা, সাহিত্যিকরা। সারা জীবন রবীন্দ্রনাথ তো সেই বৈশাখের গান করলেন, এসো হে বৈশাখ এসো এসো, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো সে জীর্ণ পুরাতন দূর হয়ে যাক। নজরুল বলছেন তোরা সব জয়ধ্বনি কর, যেটা আগে বললাম, ওই নূতনের কেতন রে কালবৈশাখীর ঝড়। হ্যাঁ, মানে সব কিছু ভেঙে চুরে আবার নতুন করে করো। এই যে ভাঙা গড়ার যে একটা আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ, এই বদ্বীপ অঞ্চলের মানুষ কত সংগ্রাম করে, কত কষ্ট করে এই দেশকে ভালোবেসে স্বাধীনতার সংগ্রাম করেছে, আপনার ভাষা আন্দোলন করেছে, 69-এর গণ অভ্যুত্থান করেছে, এইবার জুলাই গণ অভ্যুত্থানে যে মানুষ প্রাণ দিল, এইগুলো কিন্তু একদিনে হয় না। দিনে হয়। হাজার বছরের দেশপ্রেম, ভালোবাসা, রাজনৈতিক সংস্কৃতি, এর ভেতর দিয়ে গড়ে উঠেছে আমাদের এই ঐক্যতান। এই ঐক্যতানকে ধরে রাখতে হবে। যেতে চাই রুহিন হোসেন প্রিন্সের কাছে। রুহিন হোসেন প্রিন্স, যদি বলি 90 দশক বা বিংশ শতাব্দীতে আমরা যে শোভাযাত্রাগুলো দেখেছি, এই যদি বলি 24 পরবর্তী যে শোভাযাত্রাগুলো, এগুলোর মধ্যে কেউ কেউ বলছেন যে আগের মতো সে উৎসব নেই। আপনি কি দেখছেন? যদি আজকে আমরা দেখেছি জামায়াত ইসলামীর মতো সংগঠন তারা বৈশাখী শোভাযাত্রা বের করেছে, এবং তারা তাদের কেউ বক্তারা বলেছেন বিজাতি, পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন প্রতিরোধ ও দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান জানিয়েছেন তারা। এই যে জামায়াত তো আজকে বৈশাখী শোভাযাত্রা করলো, আপনি কি সর্বজনীন উৎসবে কেমন দেখছেন এবারের? দেখুন, আমাদের আলোচনায় আপনি এখন যেটা আনলেন, এই আলোচনাটা না আনলেই আমি খুশি হতাম আজকের এই দিন উৎসব মুখর পরিবেশে। তবু আমি একটু ছোট্ট মন্তব্য করে আমি আপনার এই পর্বে প্রথম যেটা দেখেন সেটাই যাই। আমি এই দলটি সম্পর্কে মন্তব্য করতে চাই না, কারণ স্বাধীনতা বিরোধী। তারা দেখবেন কি বলে স্বাধীনতা দিবসও কি বলে মিছিল করে, তারা মুক্তিযুদ্ধকেও মানে না, এই জাতীয় পতাকা মানে না, কিন্তু এটা মাথায় তারা বেঁধে করে। তাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে। তো সেই উদ্দেশ্য যার জন্য ওই যে বিজাতীয় সংস্কৃতি অমুক টমুক এই শব্দগুলো আনে, তার সাথে আমরা একটু আগে যে আলোচনা করলাম বা আপনি হাজার বছর যে ঐতিহ্যের কথা বলেছেন, এইটা একেবারেই সম্পর্ক নেই। বরঞ্চ তাদের ছাত্র সংগঠন আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, এবারও যে বৈশাখী বা নববর্ষের যে যাত্রার কথাটা আমরা আজকেও ধরেন এখানে যে যতটুকু আমরা আলোচনা করলাম এই স্বল্প পরিসরে, তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। সুতরাং তাদের এইটাকে কোনো আমি খুব গুরুত্বপূর্ণ দেখি না, বরঞ্চ আমাদের খুব সচেতন থাকতে হবে এই ধরনের অপশক্তি সম্পর্কে। কারণ আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি তার উপরে যাতে আঘাত না আনতে পারে, অন্য খাতে প্রবাহিত যাতে না করতে পারে। এই প্রসঙ্গক্রমে একটু কথা বলি। আজকে আমি বললাম যে উৎসবের দিনটা বলতে চেয়েছিলাম না, কিন্তু কতকগুলো জায়গা আমরা দেখছি আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই নববর্ষ, বাংলা নববর্ষকে নিয়ে কটাক্ষ করা হয়েছে, অনেক জায়গায় বাধাগ্রস্ত করা হয়েছে, প্রশাসনও অনেক জায়গায় অনুমতি দেয়নি। কিন্তু আমি সর্বশেষ যতটুকু খবর জানি, বহু জায়গায় এই প্রশাসনের বাধাকে অতিক্রম করেই মানুষ তার প্রাণের মেলায় মিলিত হয়েছে। সুতরাং এ ব্যাপারে আমি সরকারকে সচেতন থেকে, যে কথা স্ট্যালিন ভাই একটু আগে বলছেন যে আমরা তো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, আমরা আমার নিজস্ব চয়েজের জায়গা থেকে করব, আমি খালি দেখব সেটা আমার রাষ্ট্রকে সে আঘাত করছে কিনা। সেই জায়গায় না হলে প্রশাসন সহ সবার সহযোগিতামূলক মনোভাব রেখে আগানো দরকার, আর ওইটাকে আমি প্রধান মনে করছি না। এইবার আসি আপনি প্রথমে যেটা বলেছেন, আমার ব্যক্তিগত ছোট্ট অবজারভেশনে আপনাকে বলি। দেখেন, এক একটা হয় কি উপরে মানে সরকার, মানে রাষ্ট্র, তার পাহাদার সরকার যখন থাকে, প্রথমে কিন্তু অনেক একটু চিন্তা করে সে কীভাবে দেখছে না দেখছে, এলাকার পরিবেশ পরিস্থিতিও নির্ভর করে। এই জন্যে কোনো কোনো সময় একটু থমকে দাঁড়ায় মানুষ। যেমন আমি আপনাকে বলি, আজকে সকালেই আমরা এই রমনা বটমূলে তো ঢাকায় থাকলে যাই, তো যখন বিভিন্ন কিছু মিডিয়া বা অন্যরা কোশ্চেন করতে আসলো, আমি যে কথাটা এখন বলবো, কোশ্চেন করার আগে ওটা আমার মাথায় ছিল না। প্রথম বুঝছেন স্ট্যালিন ভাই, প্রথম কোশ্চেন করছে যে ছায়ানটের উপর আক্রমণ হলো, তারপরে আজকে এত বড় সমাবেশ আপনি কিভাবে দেখছেন।
আমি প্রথমে মানে বোঝার জন্য বলি, সায়ানটের উপর আক্রমণটা আমি তো ভুলেই গেছিলাম। মানে তাহলে পারসেপশনটা মানুষের এই জায়গাটিতে, তার মানে কারোর কারোর মনে ছিল যে এই যে আগে যে আক্রমণটা হয়েছিল সায়ানট উদিচি, তাতে করে এইবার একটু কমে যায় কিনা। আমি সেই বিবেচনায় দেখব, কারণ নানাভাবে কিন্তু এই আঘাতের চেষ্টা করা হয়েছে। সেই আঘাতের চেষ্টার পরে এইবারে চারুকলা, রমনা বটমূল এবং ঢাকার বিভিন্ন জায়গায় ধানমন্ডি সহ যেটা আমি দেখলাম, সেটাকে আমি অনেক বেশি কি বলবো যে মানুষের অন্তরের জনসম্পৃক্ততা এবং তার অন্তর দিয়ে কাজটা, এটা আমরা দেখছি। আর অনেক সময় একটু বলে রাখি, অনেক সময় দেখা যায় কি, যদি এইবার এটা ঘটে নাই, এর আগে দু একবার হয়েছে কি, একটা ছুটি যখন অনেকে পড়ে যায় তখন তো অনেকে ঢাকার বাইরে চলে যায়, তখন অনেকে বলে আরে ভাই গতবার তো দেখলাম এইবার দেখলাম না কেন। এইখানে অনেক স্থান কাল এটা ব্যাপার আছে, কিন্তু আমি এটা দিয়েই শেষ করি। এইবার মানুষের মধ্যে যেহেতু ক্ষমতায় বা তার আগেও এক ধরনের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি, তার নানা ধরনের অপপ্রচার ছিল, তার মধ্যে অনেকে হয়তো মনে করতে পারে যে এইবার একটু ঢিলা করবে কিনা, কিন্তু আমি দেখতে পেলাম যেটা, যে মানুষের মধ্যে একটা প্রাণের টানে সে তার রাস্তায় নেমেই এই উৎসবে অংশ নিয়েছে। ধন্যবাদ জনাব রেজাউদ্দিন স্টালিন। গত বছর অবশ্য মন্ত্রী, সাবেক সংস্কৃতি মন্ত্রী মোস্তফা সরোয়ার ফারুকী একটি মন্তব্য করেছিলেন, আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ এই শোভাযাত্রাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতো, এরকম একটা অভিযোগ করেছিল। এবং সেই সাথে যদি বলি পিনাকি ভট্টাচার্য, তিনিও বলেছেন আসলে আওয়ামী লীগ এখান থেকে অনেক ফায়দা নিত শোভাযাত্রা, বিভিন্ন ধরনের মোটিভ তৈরি করে। এবার কি মনে করছেন, আসলে এরকম কিছু একটা ছিল অভিযোগ নাকি এবারও? শিল্প সংস্কৃতি এটা কিন্তু সবসময় রাজনৈতিক নিগড়ে বাধা যায় না, এটা জানেন যে শিল্পীরা খুব স্বাধীন চেতা, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা স্বাধীন চেতা। তারা, আপনি তাদের উপরে চাপিয়ে দিতে পারেন, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু তারা এইটার মোকাবেলা করবে এবং মোকাবেলা করে থাকে। কোনো কোনো সরকারের সময় তো এরকম রাজনৈতিকভাবে ফায়দা লুটার চেষ্টা করা হতে পারে, এবং কিন্তু ফায়দা লুটে কি লাভ হয়, শেষ পর্যন্ত কি কোনো লাভ করা গেছে? যায়নি, হয় না শেষ পর্যন্ত। মানুষকে কথা বলার অধিকার দিতে হবে, গণতান্ত্রিক অধিকার দিতে হবে। আপনি বারবার নির্বাচন করবেন, নির্বাচনটা সুষ্ঠু হবে না, মানুষ কিন্তু কোনো না কোনো সময় বিদ্রোহ করবে। শুধু আমাদের দেশে, সারা পৃথিবীতে আজকে ট্রাম্পের বিরুদ্ধে সারা আমেরিকার মানুষ খেপে উঠেছে। তারা দেখছে যে এই যুদ্ধ মানব সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। হোমোসেপিয়ান্সের 5,000 বছরের যে অর্জন, সেটা ধ্বংস হয়ে যেতে পারে যে কোনো সময়। সেই ধ্বংসের হাত থেকে বাঁচানো দরকার। রাজনীতি সবসময় মানুষের সঙ্গে থাকে, রাজনীতির সবচেয়ে উপরে, কিন্তু রাজনীতির যে অপশক্তি, যেটা অপশক্তির কথা আমরা বলছি, যে অপশক্তি অনেক সময় পিছিয়েও দেয়। এই পিছিয়ে যেন না দিতে পারে, সেজন্য একটা প্রগতিশীল শক্তি সবসময় থাকে। সেই প্রগতিশীল শক্তি সবসময় আমাদের মানুষের পক্ষে, জীবনের পক্ষে, সংস্কৃতির পক্ষে থাকে। আমি এই সরকারের একটা প্রশংসা করতে চাই। আমি সরকারি চাকরি করি বলে বলছি না, আমি একটু নিরপেক্ষ জায়গা থেকে বলবো যে এই যে আজকে এই দিনে কৃষক কার্ড দিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের হাতে, এটা কিন্তু একটা নতুন চিন্তা। এটা কিন্তু কৃষক, আমাদের অ্যাগ্রো বেস সোসাইটি, কৃষি নির্ভর আমাদের সমাজ, সেই বিষয়টা আপনি বলেছেন, সেটা আমাদের ভালো লাগছে। এবং আমি সরকারের কাছে একটা দাবি জানিয়েছি যে আপনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, তো এই পয়লা বৈশাখের দিন একটা দাবি করতে চাই অভিনয়ে, যে একটা যদি আর্টিস্ট কার্ড করেন, শিল্পীদের জন্য যদি একটা কার্ড করেন। আপনারা তো অনেক শিল্পীদের জন্য অনুদান কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়, বিভিন্ন ডিসি সব জায়গা থেকে দেয়, সেটার বেশি না, ধরেন 10-15 হাজার মানুষ আমাদের দেশে, হার্ডলি ধরেন 50,000 শিল্পী সাহিত্যিক আছে, 1 লাখই আছে। তো আপনি যদি ভাগে ভাগে সবাইকে একটা কার্ড করে দেন, তারাও সম্মানিত হবে এবং বারবার আপনাকে অনুদান দিতে হবে না। ধন্যবাদ। আমি একটু যেতে চাই রহিম প্রিন্স, যদি এভাবে বলি, রমনা বটমূলের ঘটনা 2001 সালের, সে বলা হচ্ছে যে 25 বছর পার হলেও এখনো বিচার শেষ হয়নি, এর জন্য দায়ী কার আসলে? আচ্ছা, আমি ওইটার আগের আলোচনা একটু যুক্ত করি, কারণ এটা প্রভুক্ত হচ্ছে। দেখুন, আমার ব্যক্তিগত বিবেচনাটা হচ্ছে যে এই ধরনের উৎসবকে সার্বজনীনতা থাকা দরকার। এক্ষেত্রে আমরা কেউ যাতে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করি, এইটা ঠিক থাকতে হবে, নাইলে এটা কিন্তু যারা থাকে কেউ পছন্দ করে না। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবেই কিন্তু এই কথাটা খুব আমার অভিজ্ঞতা থেকে বুঝ থেকে বলছি। হ্যাঁ, কিন্তু কখন ধরেন একটা স্বৈর শাসক আছে,
আমরা কথা বলতে পারছি না, তখন কিন্তু হয়েছে এই সময়ে এই সুযোগে আমি আমার কথাটা এমন বললাম। একটা মোটিভ দিলাম যেটা হ্যাঁ। গণতন্ত্রের পক্ষে। হ্যাঁ, গণতন্ত্রের পক্ষে, বা আমি যেহেতু অন্য সময় রাজপথে নামতে পারিনি, ওইটা কিন্তু কেউ বাধাগ্রস্ত করতে পারবে না এবং ওইটা কাউকে শিখিয়ে দেওয়া লাগে না, কিন্তু পরিকল্পিতভাবে এটা না করাই উচিত, সেটা একটা মনে রাখা দরকার। আর একটা জিনিস এটা মনে রাখতে হবে যে আমরা অনেক সময় মনে করি যে এটা একটা সুযোগ, তাহলে এটা তো সুযোগ নেওয়া উচিত না। এবং কবি সাহিত্যিকরা তারা দলবাজ না হয়ে তারা যদি বিবেকের কণ্ঠ না হয়, সেইটা একটা সমাজের জন্য ক্ষতিকর, খুবই ক্ষতিকর। এটা সবাইকে মনে রাখতে হবে। এখন মনে রাখার জন্য অনেক কিছু করণীয় আছে, আমি সেদিকে আজকের আলোচনায় যাচ্ছি না। যেমন উনি একটা কথা বললেন, সেটা আমি ভাবার পক্ষেই বলছি বলে বলি, যে অনেক সময় অনুদান এটা কেনা যায় না, এটা 2 নম্বরই হবে। ওই ওনার পেছনে লাইন লাগাবে স্টালিন ভাজার, উনি এত মহাপরিচালক, ওনার পেছনে গেলে হবে। এবং বাংলাদেশের মানুষ ইচ্ছা হোক না হোক, কিছু না হোক, অনুরোধেও ঢেকে গেলতে হয়। কিন্তু আপনি যদি একটা সিস্টেমেটিক জিনিসটা করেন, তখন এই সংকটগুলো থাকে বলে আমি মনে করি না। যাই হোক, এটা বললাম। আসলে দেখুন, ওই যে ঘটনাটা 2001-এ আমরা জানি, যেটা তো খুবই ভয়াবহ ঘটনা, এবং মনে রাখতে হবে ওই সময় কিন্তু শুধু এখানে না, উদীচীর উপরে হামলা হয়েছিল। তার মানে ওই সময়টাই, এবং তারপরে আপনার জানা আছে যে আমাদের মৌলবাদী চক্র একসাথে কিন্তু 63টা জেলায় পর্যন্ত বোমা হামলাও করেছিল। আমরা সেই বাংলা ভাই অন্য ঘটনাবলী পরে জানি। তো এখন এইগুলো ঘটে কি, আমরা যেটা দেখেছি, আমাদেরও যেহেতু সিপিবি অফিসে তারপরও হামলা হয়েছিল, এবং ঘটনাচক্রে আমরা হামলা শিকার হওয়ার পরও ওইখানে সাক্ষী হিসাবে আমাকেও কাঠগড়ায় দাঁড়ায় এটা করতে হয়েছিল। এবং আমি এটা না বলে পারছি না যে আমি যে ভয়াবহ চিত্র দেখেছি, যে ওইখানে ওই পক্ষের উকিল তারা এটা প্রমাণ করতে চেয়েছে যে না, ওইখানে এমন কোনো ঘটনা ঘটে নাই, মারা গেছে। এইটা হচ্ছে ওনারা কমিউনিস্ট পার্টির টাকা পয়সা কম, তো ওনারা একটা মাইক ভাড়া করছে, বাজে মাইক, আমরা অলরেডি ভাড়া করছি, ওর বাসটা উঠে শব্দ হয়েছে, তাতে কিছু ঘটছে। মানে মামলাটা এইরকম জায়গা হয় ওই মৌলবাদী চক্রকে রক্ষা করার জন্য, এবং এই ধরনের ঘটনার সাথে কিন্তু এর চেইন থাকে, যার জন্য অনেক সময় যথাযথভাবে এই বিচারটা হয় না। কিন্তু সেইটা আমাদের জন্য কোনো ভালো খবর না। আমরা বারবার বলি, একটা ঘটনা ঘটার পর পর যদি ওইটার যথাযথভাবে বিচার হয়তো, তাহলে কিন্তু পরেরটা আর যাওয়ার সুযোগ পেত না। বিচারহীনতার সংস্কৃতি হ্যাঁ, খুব ভয়ঙ্কর। বিচারহীনতাই এই সংকট তৈরি করে। আর যখন বিচার একবার থমকে যায়, তখন দেখবেন এইটাকে নানাভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। কিন্তু আমি এখনো বলবো যে যাতে করে রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় এবং এইটার যথাযথ বিচার হয়। কিন্তু এই যে কথাটা বলছি, কিন্তু বলতেও স্বাচ্ছন্দ্য বোধ করলাম না, কেন জানেন? তাও খোলা মনে আজকে বলে দিই, এই নববর্ষ উপলক্ষে এটা বলতে কোনোটা আমি দ্বিধা রাখছি না। হয় কি, ক্ষমতাসীনরা চিন্তা করে, যেই ক্ষমতায় থাকো, আপনি প্রথমে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক টমুক ভুলে যান, তারা তখন চিন্তা করে এইটা দিয়ে আমার লাভালাভ কতটুক হবে না হবে, সেটা চিন্তা করে, আচ্ছা এইটা থাকলে আমি কতটুক কীভাবে করতে পারবো, আমি অন্য কাউকে আরও ভিকটিম করতে পারবো কিনা, আবার এর সাথে যারা জড়িত তারা এটাকে ধরে নতুন ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারে কিনা। তো সেই জায়গাতে উত্তরণ ঘটাতে হলে যে উনি এই কথার সময় যেটা বললেন, কারেক্টলি বললেন, আমাদের বিচারহীনতার এই সংস্কৃতির ঊর্ধ্বে যত উঠতে না পারছি, তখন কিন্তু এই ধরনের ঘটনা থেকে আমরা কিন্তু পুনরাবৃত্তি হতেই থাকবে, পাবো না, চলতে থাকবে। কিন্তু আমি আশা করব এই ধরনের ঘটনা যাতে আর কখনো ঘটতে না পারে, একদিকে বিচারের কাজটাও করতে হবে, আর একদিকে জনগণকেও তার জায়গায় জাগ্রত হতে হবে। জনাব স্টালিন, এই এই সূত্র ধরেই বলি, উনি একটি কথা বলছেন, ক্ষমতাসীনরা ন্যায় বিচার প্রতিষ্ঠার চেয়ে লাভ ক্ষতিটাকে বেশি প্রাধান্য দেয়। আপনিও কি তাই মনে করেন কিনা? যদি এটাও এই প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই যে রমনা বটমূলে যে ঘটনা, এই বিচারটা কি নীরবে নিভৃতে কাঁদবে, নাকি কোনো এক সময় আলোর মুখ দেখবে? শোনেন, আপনাদের এই প্রশ্নগুলো রাজনীতিবিদরা যদি তাদের কাছে করতেন ভালো হতো। আমরা সংস্কৃতি মানুষ, উনি রাজনীতির উত্তর দিয়েছেন। আমি মনে করি যে আপনার প্রথম প্রশ্ন যেটা, সেটা কি জানো ছিল? ক্ষমতাসীনরা ন্যায় বিচার প্রতিষ্ঠার চেয়ে যারা ক্ষমতায় থাকবে, তারা ক্ষমতায় তাদের নানা রকম কৌশল থাকবে, রাজনৈতিক কৌশল, মানে সেটা তারা গেইন করতে চায়। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ক্ষমতার বাইরেও কিছু মানুষ থাকে যারা সত্য এবং ন্যায়ের পক্ষে থাকে, এবং সব সরকারি যে মানে তার কৌশল ব্যবহার করে যে সামনে নির্বাচন, আমি এটা করলে মানুষ আমাকে গ্রহণ করবে, এটা আমাদের বাংলাদেশের রাজনীতিতে হয়ে আসছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে, গণতান্ত্রিক দেশগুলোতে কিন্তু এগুলো কোনো লাভ হয় না। এবং এটা নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরা বুঝতে শুরু করবেন যে আমরা এই ধরনের কাজ না করাই ভালো, এবং এতে কোনো ফায়দা শেষ পর্যন্ত আখেরে কোনো লাভ হয় না।
এগুলো সাময়িকভাবে লাভবান হওয়া যায় বটে, কিন্তু আখেরে কোনো লাভ হয় না। মানুষ সবই বোঝে, আগেও বুঝতো, এখনও বুঝে, ভবিষ্যতেও বুঝবে। এবং এখন তো মিডিয়ার যুগ, প্রযুক্তির যুগ, কোনো কিছুই লুকানো থাকে না। আর সবচেয়ে একটা সমস্যা দাঁড়িয়েছে যে হয়তো সরকার সেটা বলছে না, আমাদের পত্রিকাও বলছে না, আগে ফেসবুকে একটা এআই দিয়ে তৈরি করে দিচ্ছে, আর আমরা বিভ্রান্ত হচ্ছে। এটা বিভ্রান্ত হওয়ার সময় কিন্তু এখন। আর সুতরাং সব কিছু বুঝে শুনে কাজ করতে হবে। এখন প্রযুক্তির এই যুগে গণমাধ্যমে নানাভাবে মানে ধরেন আপনারা একটা টকশো করছেন, এই টকশোর আগে হয়তো এমন একটা বানিয়ে ছেড়ে দিল যেটা, যে কথা আমি উনি বলিনি সেটাও বলে দিবে। তো সেই সব জায়গায় আমাদের খুব সতর্ক থাকতে হবে। তবে এই একটা আমি যেটা মনে করি যে সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে যদি আমরা আমাদের বিচার ব্যবস্থাকে ঠিক রাখতে পারি, আমাদের গণতন্ত্রের মূল শর্ত হচ্ছে বিচারটা ঠিক হতে হবে। এবং পৃথিবীর সব দেশে এখনো পর্যন্ত, আমেরিকাতেও যারা উচ্চবিত্ত, যারা অনেক ধনশালী, বিচার কিন্তু বদলে যায়। সেই বাংলাদেশেও বদলায়, পৃথিবীর সব দেশে বদলায়, কিন্তু আমাদের বিচার বিভাগকে যদি আমরা স্বাধীন করে দিতে পারি, জি। তাহলে আমরা মনে করি 90% দূর হবে। বিচার আমরা পাবো। এবং এই যে ছায়ানটের যে ঘটনা, তারপর সারা দেশের মানুষই কিন্তু তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আজকে দেখেন ছায়ানটে আজকেও তো অনুষ্ঠান হয়েছে, এই সরকারের সময় স্বাধীনভাবে তারা অনুষ্ঠান করেছে। এটা তো এই সরকারকে আমাদের সাধুবাদ দিতে হবে। এবং সেখানে জাসাসও অনুষ্ঠান করছে, সবাই অনুষ্ঠান করছে, আমরা শিল্পকলা অনুষ্ঠান করছি, এখানে তো সব ধর্মের মানুষরা যোগ দিচ্ছে অনুষ্ঠান, কেউ তো বাধা দেওয়ার নেই। আর যারা বাধা দেবে তাদের প্রতিহত করতে হবে। ধন্যবাদ রবিনসন প্রিন্স। হালখাতা একসময় যে বেশ ঐতিহ্য একটি ছিল, যে পুরনো দিনের হিসাব নিকেশ চুকিয়ে দেওয়া, নতুন করে খাতা খোলা, যে ঐতিহ্য হালখাতা ছিল, বর্তমানে এই আধুনিক যুগে, প্রযুক্তির এই যুগে হালখাতার এই বিষয়টা কতটা গুরুত্ব পাচ্ছে বলে মনে হচ্ছে? এটা ঠিকই। আজকেও ঘটনাচক্রের সকালে যখন ছায়ানটে অন্যান্য আজকের আড্ডায় আলোচনা হচ্ছিল, তখন এই আলোচনাটাই আসছিল। আমরা যতটুকু খবরাখবর দিই, হালখাতা কিন্তু এখনো আছে, কিন্তু একেবারে রিমোট অঞ্চলে, গ্রামে গঞ্জে। এবং হালখাতার উৎসবটাও কিন্তু একটা অন্য ধরনের প্রাণের উৎসব, এটা মনে রাখা দরকার। আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি তো মনে করি যে আমাদের এই ধরনের পুরনো অনেকগুলো সংস্কৃতি, এইটাকে একটু ফিরে আনা দরকার। এবং এর জন্য কিছু পৃষ্ঠপোষকতার স্ব জায়গা থেকে যদি সবাই করে, সেটা একটা ভালো হয়। এটা খুব জরুরি বলে মনে হয়। এমনকি আপনি ঢাকা শহরে কিন্তু, আপনি পুরনো ঢাকা অনেক জায়গাগুলো কিন্তু আছে, অনেক জায়গায় আছে। কারণ ওই যে পুরনো হিসাব নিকাশ একটা কমপ্লিট করে এটা করা, তার থেকে একটা বড় ব্যাপার হচ্ছে এইটা ধরে ওর সাথে কিন্তু একটা উৎসবের আমেজ হয়। মিষ্টি খাওয়া দাওয়া, খাওয়ানো মিষ্টি খাওয়া, বা এটা মকুফ করে দেওয়া, হ্যাঁ, বাকি বকেয়া। আগেরটা শেষ করে দেওয়ার জায়গাটা। তার মানে দেখেন, আমরা আলোচনার শুরুতে যেটা বলেছি, যে সেটা শুধু আমি না, আমরা। এই ঐক্যতান মানে তো তাই, যে আমরার জায়গাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ভূমিকা রাখে বলে আমার কাছে মনে হয়। জি। এবং আপনি এখনো পুরনো ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনি দেখবেন দুইটা ঘটনা আমাদের বড় ব্যবসায় কাজ করে। একটা হচ্ছে মুখে মুখে ব্যবসা, দায় দেনা, নেওয়া টাওয়া। এই যে আমরা যে লিখিত পড়িত ব্যাংকে দেখি, এই ধরনের মুখে কিন্তু এখন হাজার হাজার কোটি টাকার লেনদেন হয়। আরেকটা হয় ওই যে হালখাতার যে খাতার মধ্য দিয়ে, ওইটা ছাড়া কিন্তু আমার বিবেচনায়, যতই আধুনিকতার কথা বলি, কবে আমি জানি না আমাদের মতো দেশে যদি ওই যে কি বলে যে ক্যাশলেস সোসাইটি গড়ে উঠবে, সেটা পরের বিষয়। কিন্তু এই ঐতিহ্যের ধারাটা আরো অনেকদিন চলবে, এবং রক্ষা করার ক্ষেত্রেও আরো কোনো ভূমিকা রাখা যায় কিনা, বরঞ্চ সেটাই করা দরকার বলে মনে করি। আমি সেই সাথে একটা প্রশ্ন করেই রাখি, যেহেতু বলেছিলাম টাঙ্গাইলে বৈশাখী আনন্দ নতুন মাত্রা পেয়েছে। আজকে প্রায় 20,000 বেশি কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন, বা বৈশাখের শুরুতে হওয়ার কারণে সেটা কি ভিন্ন মাত্রা পেল কিনা? আচ্ছা, আমি ছোট্ট করে দুটো উত্তর দিই। প্রথম কথা, হ্যাঁ, এটা আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে বৈশাখ, এইটার সাথে কিন্তু আমাদের দেশের সব মানুষ জড়িত, জেনারেলি বলি, কিন্তু কোন মানুষ বলেন তো? যারা কৃষির সাথে জড়িত, যারা কিন্তু আমাদেরকে এখনো প্রধানত বাঁচিয়ে রেখেছে। বিশ্বে যত সংকট হোক, আমরা বলি বাংলাদেশ তো সংকটে পড়বে না, কোন সাহস? আমাদের সাহস কিন্তু আমাদের তারা কৃষির এই জায়গায়। সুতরাং এইখানে আমরা তাদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে যেই করুক না কেন, এইটা একটা পজিটিভ বলে মনে করি। এবার দ্বিতীয় বক্তব্য আমি একটু পরিষ্কার করে বলি, এই সরকার আরও অনেকগুলো উদ্যোগ নিয়েছে, কিন্তু আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো এবং যারা বোদ্ধা তাদেরকে বলবো যে দেখেন, আমি যতটুকু জানলাম, এই কৃষি কার্ডের মাধ্যমে তারা প্রথমে 2,500 টাকা করে পাবে। আর একটা হচ্ছে ভবিষ্যতে কৃষি উপকরণ সহ আরও অনেক অনেক সুযোগ সুবিধা কী হবে, আমার ধারণা এখনও সুনির্দিষ্ট হয়নি, কিন্তু সুনির্দিষ্ট করাটা দরকার।
আমি এই জায়গায় জোর দিতে চাই, একজন কৃষক সে কিন্তু, আমি একটু জাস্ট আবার 30 সেকেন্ড সময় হয়তো বেড়ে যাবে, আমি একটু বোঝার জন্য বলি যে আমি একটু গ্রামের কথা বললাম, একটু নস্টালজিয়া হয়ে। আমি অনেক বছর আগে যখন কৃষক দাম পাচ্ছিল, বুঝলেন স্টালিন ভাই, তা আমি একেবারে রিমোট আমার গ্রামের ওই যে দাদার ভিটার ওই এলাকায় যেয়ে আমি হাটে যাওয়ার পর বলে, আরে বাবা দাম পাই না, কি করো তোমরা ঢাকা শহরের মধ্যে, চাচা এগুলো করেন কেন? আমাকে একটা উত্তর দিল একজন, বাবা এটা তুমি বুঝবা না। আমি কেন বুঝবো না, বলেন আপনি কেন এগুলো করতে যান, আপনার ছেলে চাকরি করো। কয় দেখো আমার তো এইটাই পরিচয়। শব্দটা খেয়াল করছেন, আমি কিন্তু নতুন শিখলাম। কৃষক বলছেন এটা তার পরিচয়, ওইটাই সে করবে, দাম না পাইলেও সে করছে। তাইলে তিনি যাতে করে এই কৃষি কার্ড নেওয়ার মধ্য দিয়ে বিশেষ সুযোগ নিচ্ছে, এটা তো বেশি দিন থাকার দরকার নেই, তিনি নিতে চান না আমার বিবেচনায়। তাহলে চান কেন? তিনি সুযোগ পাচ্ছেন না বলে। তাহলে তিনি যদি কৃষি ক্ষেত্রে উৎপাদন খরচ কমে আর উৎপাদিত জিনিসের লাভজনক দাম পায়, তাহলে কিন্তু এক্সট্রা সুযোগ তার লাগবে না। আমি আশা করব যে ক্ষমতাসীনরা এবং আমরা যারা রাজনীতি করি, এই সমাজ পরিচালনার কথা বলি, আমরা ভবিষ্যতে এমন নিয়ম করব যাতে কৃষকরা এই ধরনের ন্যায্য কৃষক দাম। কার্ড দরকার হবে না, সে কম মূল্যে উৎপাদন করবে এবং লাভজনক দাম পাবে, সে নিজের নিজের সেই- সম্মান সেই নিয়ে নিশ্চয়তা এই দরকার। জায়গায় থাকবে। সেই দৃষ্টিভঙ্গিগুলো এর সাথেই, কার্ডের সাথে এখন এন্ডোর্স করা দরকার বলে মনে করি। আরেকটা কথা বলে শেষ করি, এইটা আমি মনে করি অন্যতম গুরুত্বপূর্ণ। দেখেন, নানাভাবে যাদের টাকা আছে বা সরকারি চাকরিটা পেনশনের সুবিধা আছে, আমরা বলেছি একজন কৃষক, তার বয়স দেখবেন শহরে 60-70 বছর বয়সে অনেক ইয়াং থাকে, কিন্তু গ্রামের 50 বছর বয়সের পর তিনি কিন্তু নানা ধরনের সংকটে থাকে। আমার ব্যক্তিগত মত হচ্ছে এই যে কার্ডগুলো দেব, তার একটা হচ্ছে তার স্বাস্থ্যসেবা এবং পেনশনের সুবিধাটা কৃষকদের এটা পেনশনের endorse মতো করা করে যায় মনে কিনা। হচ্ছে। এইটা জরুরি কাজ বলে আমি মনে করি। এটা ধন্যবাদ এটা অসংখ্য। পেনশনের মতো জি, হলে ভালো হবে। জি 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 এবং সে- রাজা স্টালিন, আপনি আপনি সেই প্রশ্নে বলতে পারেন যদি আসলে আমিও এই আলোচনায় টক শোতে বিভিন্ন সময় বলেছি, বলে যে কৃষি কার্ডের চেয়ে কৃষির যে চাষাবাদের যে পণ্য, মানে তার যে কাঁচামাল, এই কাঁচামালের দাম যদি কমিয়ে দিয়ে কৃষককে ন্যায্য দাম পাওয়ার বিষয়টা নিশ্চিত করা হয়, এটা এখন রহিনুল প্রিন্সও বলছেন, তাহলে কৃষি কার্ডের চেয়ে এটা বেশি উপকারী বা উপযোগী বলে মনে অনেক হয়। আপনি সময় কি হয় কি, মনে করেন? খুব প্রান্তিক পর্যায়ের কৃষকরা হয়তো 1000 টাকার জন্য বীজ কিনতে পারে না, অনেক সমস্যা হয়। তো সেখানে তাদেরকে এই যে এই প্রণোদনাটা দেওয়াতে তারা একটু সাহস পেয়েছে এবং কৃষকরা সম্মানিত যে রাষ্ট্র তাদের ভালোবাসে, তার কাছে একটা কার্ড আছে, সে কিন্তু এখন রাষ্ট্রের লোক, মানে স্বীকৃতি পেল। স্বীকৃতি পেল। এবং কৃষকদের তো আমরা কোনো স্বীকৃতি দিই না, আমরা চাষাভূষা বলি, আমরা বলি কি যেন একটা বলে শহরের লোকেরা, মানে খুব তাদেরকে মানে ইয়েই করে, মানে অবহেলা চোখে। হ্যাঁ অবহেলা চোষে দেখে, এখনো তোর গা থেকে কাদা গেল না, এইসব কথাবার্তা বলে শহরে, যদি সুন্দর করে কথা না বলতে পারে। তো এইসব সমস্যা করা হতো, কিন্তু এটা রাষ্ট্র তাদেরকে সম্মান দিল, যেটা ভাই বললেন, যেটা আমরা যদি, তার তো সারা জীবনই দেওয়া হবে, সে তো রিটায়ার করবে, একসময় সবসময় কাজ করতে পারবে না, এই টাকাটা তার চিকিৎসার জন্য কাজে লাগবে, হয়তো আরও এই কার্ডের টাকা আরও বাড়বে, রাষ্ট্র নিশ্চয়ই তাদের করবে, কারণ সারা জীবন তারা এই কাজ করেছে। আর এর বিনিময়ে তার কিছু হবে, যে একটা কার্ডপ্রাপ্ত কৃষক সে কিন্তু আইনটা পাবে, তার যদি কোনো সমস্যা হয় সেগুলো আমি কার্ডপ্রাপ্ত কৃষক, এটা কিন্তু হবে। এটা খুব পজিটিভ, মানে এটা বিশাল একটা ডকুমেন্টস একটা ডকুমেন্টস হয়ে গেল এটা রাষ্ট্রের জন্য। আর হালখাতা নিয়ে যে ভাই কথা বললেন, আমি তো ছোটবেলায় হালখাতায় যেতাম, ছোটবেলায় গ্রামে যখন যেতাম, ওই খাতা হালনাগাদ করা, মানে জেল রাখা, ধরেন আপনার কাছে আমি 100 টাকা পাইতাম, তো আপনি দিলেন 50 টাকা, তো আবার ওখানে জেল লিখে 50 টাকা, আবার এবার আপনি কি খাবেন সেটা। তখন তো গ্রামে তো ব্যাংক ছিল না। এখন প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রে দেখেন এখন হিসাব নিকাশ চেঞ্জ হচ্ছে। আর পয়লা বৈশাখের সঙ্গে আমি আগেই বলেছি অর্থনীতির একটা বড় যোগাযোগ আছে। এবং আমরা আগে যখন হালখাতায় যেতাম তখন কিন্তু ওই দড়ি দিয়ে এরকম ভালো ভালো রঙিন দিয়ে সাজানো হতো, কলা গাছ টলা গাছ দিয়ে, আর সেখানে ভালো ভালো খাবার ছিল, লুচি, ঘিয়ে ভাজা লুচি, বুন্দি, তারপরে ভালো তরকারি, এগুলো আমরা 4-5টা করে লুচি খেতাম, হ্যাঁ। আর ওটা আমরা অপেক্ষা করতাম পয়লা বৈশাখ কবে হবে, তারপরে যাবো, সবসময় তো লুচি আমরা খেতাম না। তো এইসব এখন এগুলো ট্রেডিশন, পৃথিবীর সব জাতি তার ট্রেডিশনকে কিছু রাখে, আমরা ট্রেডিশন ধ্বংস করে দিই। জি। আমরা গাছ কাটতে ভালোবাসি, নদী ভরাট করতে ভালোবাসি, খাল বিল ভরাট করে দেবো, আমরা দখল করতে সেখানে ভালোবাসি। দখল করবো, আমরা ঘর বাড়ি বানাবো। এক লোক কিছুদিন আগে একদম ধানি জমির মাঝখানে একটা বিল্ডিং বানায় আমার ছবি পাঠাইছে, আমি বললাম আপনি তো একটা খুব খারাপ লোক মিয়া, আপনি ধানি জমি কয়, আমার ভাইরা আমার অন্য জায়গায় দেন, আমি বললাম তাহলে আপনি অন্য জায়গায় একটু কেনেন, অন্য জায়গায় আপনি কেন ধানের জমি, এবং ধানি জমি কিভাবে নষ্ট করছে। আমি বলি ঢাকা শহরের লোকের আজকের দিনে একটু বলি যে এই যে আমাদের তো ফসল ছাড়া তো আমাদের আর কিছু নাই, কৃষিভিত্তিক সমাজ আমাদের। তো এই যারা শহরে বাস করে, ধরেন নানাভাবে কায়দা কৌশল করে 2-3 হাজার 4-5 হাজার কোটি টাকার মালিক গ্রামে 100 বিঘা 200 বিঘা জমি কিনে একটা বাড়ি বানায় ঘিরে ফেলে,
গেলে সেখানে একটা বাগান বাড়ি করে, ফসল আর হয় না। তো এই জায়গায় সরকারকে নিশ্চিত করতে হবে যেন গ্রামে ফসলি জমি কেউ কিনতে না পারে, পারবে না। কিনে যেন ওখানে প্রাসাদ করতে না পারে। মানে এইটা ভূমি কিন্তু আইন। সংস্কারের কাজ আজকে করতে আমি হবে, এই খুবই correct। আজকে আমি এই পয়লা বৈশাখে এটা দাবি করছি সরকারের প্রতি, যে কেউ যেন গ্রামে গিয়ে, এই শহরের লোকেরা যেন শত শত বিঘা জমি কিনে সেখানে গ্রামে বাগান বিলাসী বাড়ি না বানায় আর আমাদের ফসলের ক্ষেত নষ্ট না করে। জি, ঠিক, অসংখ্য আমি ধন্যবাদ। এটার সাথে সহমত পোষণ জি, করছি। খুবই অসংখ্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ কথা। দুজনকে। দর্শক, এতক্ষণ আলোচনায় ছিলেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, ছিলেন রেজাউদ্দিন স্টালিন, মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই নববর্ষের অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনা করবার জন্য। বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বাংলা নববর্ষ, শোভাযাত্রা, ইতিহাস, ঐতিহ্য, এবং সেই সাথে অনেকগুলো ইতিহাস ঐতিহ্য ধরে রাখবার বিষয়ে তাদের পক্ষ থেকে বেশ জোরালো দাবি ছিল। জানি না সামনের দিনগুলো বাংলাদেশের কেমন যাবে, তবে আমরা আশা করছি সামনের দিনগুলো অনেকটা সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আমাদের বাংলাদেশ। সেই প্রত্যাশাই আজকে এতক্ষণ ধরে আপনারাও আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানি। সেই সাথে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।